এবার উত্তরবঙ্গ ভ্রমণে ভাগ্য যে এত সহায় হবে ভাবিনি। এভাবে যে পুরো হিমালয়ের রেঞ্জটা দেখতে পাবো সত্যি আশা করিনি। প্রথমে কাঞ্চনজঙ্ঘা, তারপরে থ্রি সিস্টার অ্যান্ড এভারেস্ট। এটা তো জাস্ট মানে একটা চমক ছিল যে সারা দিন ধরে এই ভিউটা আমাদের সামনে ছিল। হ্যালো এভরিওয়ান, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করব খুব ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠেই বারান্দায় গিয়ে দাঁড়াতেই দেখি কাঞ্চনজঙ্ঘা একেবারে আগুন রঙা। এই যে দেখুন, বারান্দা থেকে ঠিক এতটুকুই দেখা যায়। এই হোমস্টে থেকে এর বেশি আর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। আর রুম থেকে একদম সামান্য ভিউ। এখনও আমাদের কেউ ঘুম থেকে ওঠেনি, শুধু আমি আর প্রীতম উঠে ঘুরঘুর করছিলাম। এই যে রুম থেকে জাস্ট এই কাঞ্চনজঙ্ঘার স্লিপিং বুদ্ধের যে মাথা সেটাই দেখা যায়, মানে কুম্ভকর্ণ আর ইস্ট কুম্ভকর্ণ। ইস্ট কুম্ভকর্ণটা তাও হালকা দেখা যায়। তো এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। এরপর এক কাপ গরম চা খেয়ে হোমস্টের আশেপাশেটা একটু ঘুরে দেখব। আসলে যে কোনো জায়গায় গেলেই সেই জায়গার আশপাশটা পায়ে হেঁটে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে। সবসময় তো গাড়িতে এখান থেকে ওখান ঘুরেই বেড়াই, কিন্তু পায়ে হেঁটে ঘুরলে সেই জায়গার কালচার সম্বন্ধে আরও বেশি জানা যায়। আর রাস্তারই প্রতিটা বাঁক থেকে কিন্তু এরকমভাবে কাঞ্চনজঙ্ঘা উঁকি দিচ্ছে। কখনো রাস্তার এই বাঁক থেকে একটু বেশি, কখনো রাস্তার ও বাঁক থেকে একটু কম। এভাবে কিন্তু প্রতিটা জায়গায় কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। একবারের জন্য এখনো সকাল থেকে মুখ লুকায়নি। আর আমরা যেহেতু একদম ক্লিয়ার ভিউটা সকালবেলায় দেখতে পাইনি, মানে পুরোটা কাঞ্চনজঙ্ঘা, তো সেই জন্য যখনই একটু বেশি দেখা যাচ্ছিল তখনই এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম। যতবারই দেখি না কেন ততবারই যেন সেম ফিলিং হয়। আর পাহাড়ে মানুষ, বিশেষ করে উত্তরবঙ্গে, কিন্তু এই কাঞ্চনজঙ্ঘার টানেই আসে। এবার ফিরবো হোমস্টেতে। হোমস্টেতে সকাল সকাল ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। লুচি আর আলুর তরকারি ছিল ব্রেকফাস্টে। গরম গরম লুচি আলুর তরকারি খেয়ে এবার আমরা রওনা দেব। আমাদের এই হোমস্টেতে একদিনেরই বুকিং ছিল। বেশ কিছু হোমস্টেতে এখন বেশ একটা রিচুয়াল আছে, যখনই আপনি আসবেন তখনই আপনাকে উত্তরীয় পরিয়ে আপ্যায়ন করা হবে। কিন্তু আমরা যেহেতু এসেছিলাম অনেকটা বেলা করে, একদম বিকেল হয়ে গেছিল, খাবারও খুব তাড়া ছিল, সেই জন্য তখন আর এই রিচুয়ালটা হয়নি। তো রিচুয়ালটা আমরা যখন বেরোবো সেই সময় হলো। আর এই দিদিভাইয়ের সম্বন্ধে সত্যি যত বলবো ততই কম বলা হবে। আমাদের যে আজকে বুকিংটা ছিল না, সেইটা কিন্তু রাত্রিবেলায় এই দিদিভাই ব্যবস্থা করে দিয়েছিলেন। ওনার পরিচিত একটা হোমস্টেতে উনি কথা বলে বুকিং করে দিয়েছিলেন। ইভেন রাত্রির বেলায় উনি নিজে থেকে অ্যাডভান্স দিয়ে বুকিংটা কনফার্ম করেছিলেন। আমাদেরকে শুধু স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছিলেন হোয়াটসঅ্যাপে। আমরা সকালবেলায় ওনার টাকা পরিশোধ করে তারপরে বেরোই এখান থেকে। তো চলুন এবার আমরা যাব সোজা অহলদারা ভিউ পয়েন্টে। অহলদারা ভিউ পয়েন্টে গিয়ে তো জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। অহলদারা ভিউ পয়েন্ট থেকে যে এমন একটা ভিউ দেখতে পাবো, এটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল। আসলে এই শিটং এসে প্রথমে ভেবেছিলাম এত গরম, এত ওয়েদার এরকম, এখানে কি সেভাবে আর কাঞ্চনজঙ্ঘার দেখা পাবো? আর কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়ার থেকেও আমার কাছে বেশি ইম্পর্টেন্ট ছিল এভারেস্ট দেখা। আর এরকমভাবে যে পুরো হিমালয়ের রেঞ্জটা দেখতে পাবো সত্যিই ভাবিনি। সামনে থ্রি সিস্টার, তারপরে এভারেস্ট, একদম সামনেরটা হচ্ছে মাকালু, তারপরে রয়েছে লোৎসে, আর ওই পেছনে মাঝখানেরটা রয়েছে এভারেস্ট। এত সুন্দর, এত সুন্দর যে এখানেই আমাদের ঘন্টাখানেক কেটে গেছিল। আর ঠিক মাঝখান থেকে এঁকে বেঁকে পাহাড়গুলোর বয়ে চলেছে তিস্তা। আর এই অহলদারা ভিউ পয়েন্টে যে হোমস্টেটা আছে, ইভেন আশেপাশেও যে হোমস্টেগুলো আছে, সেখানে থাকার সুবিধাও আছে, অসুবিধাও আছে। তবে অসুবিধাটাই কিন্তু আমার বেশি মনে হলো। আপনারা হয়তো ভাবতেই পারেন যে হোমস্টেটা কাছে আছে, অহলদারা ভিউ পয়েন্টেই আছে, এখান থেকেই আমরা সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, এখানেই থাকবো। কিন্তু আমার মনে হয় এটা খুবই একটা ডিসঅ্যাডভান্টেজ, কারণ এখানে এত লোকের ভিড় হয়। এই হোমস্টে উঠোন থেকেও এত লোক হেঁটে বেড়ান যে আপনি নিরিবিলি পাহাড়ি পরিবেশ সেটা কিন্তু পাবেন না। একদমই মানুষের গিজগিজ করছে। তো আমার মনে হয়েছে এটা অনেকটাই ডিসঅ্যাডভান্টেজ। তো আমি মানে পার্সোনালি এখানে থাকাটা প্রেফার করব না। তবে আপনাদের আজকে একটা সুন্দর হোমস্টের হদিশ দেব, যেখান থেকে আপনারা ঠিক এই দৃশ্য উপভোগ করতে পারবেন। এবার অহলদারা ভিউ পয়েন্ট থেকে বেরোই। এর থেকে বেশি লেট হলে এখানে গাড়িতে যা একটা ভিড় জমে যাবে, প্রচণ্ড জ্যাম লেগে যাবে। বেরিয়ে পড়েছি, আর সমস্ত রাস্তায় কিন্তু এভাবে কাঞ্চনজঙ্ঘা আমাদের সঙ্গ দিতে দিতে চলেছে। কখনো একটু ঢেকে যাচ্ছে, কখনো আবার মুখ ভারিয়ে উকি দিচ্ছে। এভাবেই পুরো রাস্তা কেটে গেছে। আর এই চেরি ব্লসম কিন্তু ভীষণই ভালো লাগছিল দেখে। রাস্তাঘাটগুলো আসলে এত সুন্দর ফুল দিয়ে সাজানো যে আপনি না দেখলে বিশ্বাস করবেন না। আর এখানে ছিল একটা ছোট্ট পাহাড়ি ঝর্ণা। এই ঝর্ণাটাই কিন্তু এই যোগীঘাটে গিয়ে মিলিত হয়েছে। চলুন এবার যোগীঘাটের দিকে যাওয়া যাক।
যোগীঘাটে যে নতুন ইস্পাতের ব্রিজটা তৈরি হয়েছে এটা কিন্তু বেশি দিন হয়নি, এটা রামদেব এসে উদ্বোধন করেছিলেন। আর এই ব্রিজের নিচ থেকেই বয়ে গেছে রিয়াং নদী। এখানে নদী তার চলার পথে অনেক বড় বড় পাথরে বাধা পেয়ে একটা সুন্দর ছোট্ট ঝর্ণারও কিন্তু সৃষ্টি করেছে। নিচে গিয়ে নদীটা দেখে আসি। ব্রিজের একদম মাথায় বাদিক থেকে হেঁটে কিছুটা গেলে তারপর কিন্তু নদীতে যাওয়ার রাস্তা। একদমই কাছে, খুব একটা দূর কিছু নয়, আপনারা আরামসে যেতে পারবেন। এই যে দেখুন সামনে দেখা যাচ্ছে নদী, আর এই যে আসছেন আমার শাহরুখ খান। জোকস করলাম, প্রীতম আসছিল এখান থেকে। তো চলুন এবার একটু নদীতে নামা যাক। নদীর জলটা এত স্বচ্ছ ছিল, তবে খুবই কিন্তু স্লিপারি, খালি পায়ে একদমই জলে পাওয়া দেওয়া যাবে না। আপনারা চাইলেই পাথরের ওপরে গিয়ে দাঁড়াতে পারেন, ছবি তুলতে পারেন। এই যে প্রীতম বোকার মতন খালি পায়ে যাচ্ছিল ফার্স্টে, তারপরে এসে জুতো পরে গেছে। জুতো পরে অনেকটা সেফ। রিয়াং নদীর রূপ কিন্তু এক কথায় অসাধারণ। এই নদীর উপরে যে বড় বড় পাথরগুলো রয়েছে, এর উপরে বসেই কিন্তু আপনি 2-3 ঘন্টা খুব সহজেই পার করতে পারবেন। আর নদীর জলের যে কলকল শব্দ, সেটা কিন্তু খুবই শুনতে ভালো লাগছিল। জলটা সব থেকে বড় কথা এত স্বচ্ছ যে হাতে নিয়েও আপনি হাতের তালুর সমস্ত রেখাগুলো দেখতে পাচ্ছিলেন। দেখুন এই যে জলটা হাতে রয়েছে মনেই হচ্ছে না। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে তারপরে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। তবে আমাদের পেয়েছে খুব খিদে, আমাদেরকে আগে এখান থেকে কিছু খেতে হবে। ব্রিজের মাথাতেই একটা ছোট্ট দোকান মতন ছিল, যেখান থেকে আপনি চা, মোমো সব কিছুই পেয়ে যাবেন। তো আমরা নিয়েছিলাম 1 প্লেট মোমো আর 1 প্লেট চাউমিন। চাউমিনটা 2 প্লেটে ভাগ করে দিয়েছিল, তাতেও কিন্তু এতটা হয়েছিল। তো আপনারা বুঝে নেবেন, কারণ এসব জায়গায় ভীষণ পরিমাণে কিন্তু খাবার খাওয়া যায় না। তো চলুন চাউমিনটা খেয়ে নিই। তবে চাউমিনের স্বাদ কিন্তু ওই কোনো মতেই ছিল, তবে মোমোর স্বাদ ভালো ছিল। আসলে পাহাড়ে কিন্তু মোমোর স্বাদটা খুবই ভালো হয়, সে আপনি যেখান থেকে যেভাবেই খান না কেন। পাহাড়িরা মোমো বানাতে সবসময় পটু। এবার যাওয়া যাক পরের গন্তব্যে। আর এই যে ব্রিজটা দেখছেন কাঠের, আগে কিন্তু মানুষ এটা থেকেই যাতায়াত করতেন। তো আমাদের নেক্সট গন্তব্য হলো কমলালেবুর বাগান, যে জন্য শিটং বিখ্যাত। শিটং কিন্তু ইদানিং প্রচণ্ড ভাইরাল হয়েছে, ফেমাস হয়েছে কমলালেবু হওয়ার জন্যেই। তো এই যে দেখুন গাছে একদম গিজগিজ করছে কমলা লেবু। আর এই কমলা লেবুর যেমন স্বাদ তেমন কিন্তু গন্ধ। আপনি কখনো এখান থেকে গাছ থেকে পেড়ে একটা লেবু খেয়ে দেখবেন, আমাদের সমতলের মতন কিন্তু একদমই নয়, টোটালি অন্যরকম স্বাদ। এখানে ঢুকতে আমাদের এন্ট্রি ফি লেগেছে 50 টাকা করে। আর আমাদের সাথে একটি ছোট্ট মেয়ে এসেছিল, ওই কিন্তু আমাদেরকে গাইড করছিল কিভাবে কি করব না করব। এবার তো আমাদের মোটামুটি সাইট সিন শেষ হয়েছে, এবার আমরা যাব আমাদের হোমস্টেতে। আর আমাদের আজকের হোমস্টের হলো নাম শিওয়ালিক হোমস্টে। এটা ছিল একদম চা বাগানের মধ্যে থেকে হেঁটে কিছুটা ওপরে উঠতে হবে, তাও আবার। তারপর আমাদের হোমস্টে। সবাই খুবই ক্লান্ত, উঠতে অনেকেরই কষ্ট হচ্ছিল, কিন্তু ওঠার পরে সবাই যে একটা দৃশ্য দেখেছে সেই জন্য আর কারোর কোনো কষ্ট ফিল হয়নি। এত মনোরম, এত মনোমুগ্ধকর ছিল এখানকার পরিবেশ। তো চলুন এবার হোমস্টেতে পৌঁছানো যাক, সত্যিই খুব কষ্ট হচ্ছে সবার। পৌঁছে গেছি হোমস্টেতে। এই যে আমাদের হোমস্টে, এটা হচ্ছে এখনো মানে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। এইটা আসলে হোমস্টের দ্বিতীয় ব্রাঞ্চ, এটা আরও একটা আর্কের রয়েছে, কিন্তু সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার অথবা এভারেস্টের যে ফুল হিমালয়ান রেঞ্জের যে ভিউটা, সেটা কিন্তু নেই। এটা হচ্ছে এই হোমস্টে থেকেই পেতে পারবেন আপনি একমাত্র। আর এই হোমস্টেতে থাকার খরচ নিয়েছিল পার হেড 1300 টাকা করে। এরকমই থাকে 1200 থেকে 1500-র মধ্যে। আমরা যেহেতু মানে আগের দিন বুক করেছিলাম, সেই জন্য আমাদের 1300 টাকা পড়েছিল। আর রুমটা দেখুন, রুমটার মধ্যে কিন্তু অনেক জায়গা। মেবি এটা কাজ চলছে বলে 2টো বেড রয়েছে, এখানে কিন্তু 3টে বেড আরামসে চলে আসে, খুবই কমফোর্টেবল। আর বাথরুমটাও কিন্তু অনেক বড় ছিল, সাথে সর্বক্ষণের জন্য গরম জল, একটা সুন্দর আয়না, সব কিছুই একদম অ্যাভেলেবেল ছিল। আর এই যে জানলা খুললেই সকালবেলায়, রাত্রিবেলায়, যখনই খুলবেন না কেন, সামনে এরকম কাঞ্চনজঙ্ঘা। শুয়ে বসে আপনি সব রকমভাবেই এটা এনজয় করতে পারবেন। আর পাশে একটা এরকম ছিল ব্যালকনি। আর আরও একটা ছিল ঘরের ভেতরে, আমি দেখাতে ভুলে গেছি, পেছন দিকটাতে যেখান থেকে আপনার সূর্য অস্ত যায়, ওখানটা একটা ব্যালকনি ছিল বেশ সুন্দর। চিটং এসে কিন্তু একদম ভালো করে একটা স্নান করেছি, কারণ বিগত 2 দিন স্নান হয়নি। স্নান করে এবার যাব খেতে। আর খেতে যাওয়ার আগে আপনাদেরকে হোমস্টেটা একবার দেখাই চলুন,
কারণ এরপরে আবার বিকেল হয়ে যাবে, তখন আর আলো থাকবে না, হয়তোবা সেভাবে দেখাতে পারবো না। তো চলুন আগে দেখাই। এখানে দুটো রুম রয়েছে, পাশাপাশি আরও দুটো রুম রয়েছে। আমাদের এই যে পাশের রুমটা, এনার মানে এই রুমে যারা ছিলেন তারা ভীষণই ভালো ছিলেন, ওনাদের সাথে বেশ আলাপ হয়েছিল। আর তারপরেও কিছুটা এগিয়ে গিয়ে রয়েছে দোলনা একটা ছোট্ট, যেখানে আপনি দুলে দুলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। পাশে আরও একটা রুম রয়েছে। এই রুমটায় কোনো গেস্ট ছিলেন না, এটা মেবি এখানকার যে লোকজন থাকেন ওনারা থাকেন। এই হোমস্টেটা হঠাৎ করে বুক হয়ে গেছিল, কিন্তু সত্যি আমরা আশা করিনি যে এত ভালো একটা জায়গায় হোমস্টেটা হবে, এরকম একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ হবে, এভারেস্ট দেখতে পাবো সারা দিন ধরে। ওদিকে আমাদের খাবার জন্য ডাকাডাকিও করছিল, চলে এসেছি। এখানে রয়েছে গরম গরম ভাত, একদম ধোয়া উঠছে। আজকের মেনুতে ছিল আলু ফুলকপি দিয়ে একটা তরকারি, আর এদিকে ছিল গরম গরম মুসুরির ডাল। ডালটা কিন্তু ভীষণ ভালো করেছিল। আর পাহাড়িদের রান্না কিন্তু টোটালি অন্যরকম হয়, যেমন স্বাদ হয় সেরকম গন্ধও হয়। তো চলুন এটা দিয়ে খাই। আর এদিকে রয়েছে আলু ভাজা, একদম কড়কড়ে মুচমুচে একটা আলু ভাজা ছিল, খেতে ভীষণ স্বাদ ছিল ডালের সাথে। আর তো কমন রয়েছে ডিম, জানি না আমি আর ডিম কবে পিছন ছাড়বে পাহাড় থেকে আমার। তবে হ্যাঁ, রাত্রে কিন্তু খাবারের খুব চমক ছিল। আমরা প্রত্যেকদিন রাত্রে মুরগির মাংস খেয়ে খেয়ে এত বোর হয়ে গেছিলাম যে এই হোমস্টেতে বলার পরে রাত্রে খাবারে কিন্তু ওনারা সত্যি খুব ভালো খাবার দিয়েছিলেন আমাদের। এদিকে রুমে এসে বেডটা পুরো সাফ করে নিয়েছি। আর বেডে কিন্তু যেখানেই যাই না কেন আমরা বাড়ি থেকে চাদর নিয়ে গিয়ে পাতি। কাঁথা কম্বল নিয়ে যাওয়াটা পসিবল হয় না, বাট দুটো চাদর অবশ্যই নিয়ে যাই। আর এই যে বসে বসে সন্ধ্যাবেলায় ঠিক কাঞ্চনজঙ্ঘাটা এমনভাবে দেখা যাচ্ছিল, সূর্যের আলো চলে গিয়ে আস্তে আস্তে চাঁদের আলো কাঞ্চনজঙ্ঘার উপরে পড়ছিল। আর তার সাথেই চলে এলো আমাদের গরম গরম চা। আমরা লিকার চাই দিতে বলেছিলাম, আপনি যেরকম বলবেন সেরকম কিন্তু আপনাকে চা সার্ভ করে দেওয়া হবে। আর চা খেতে খেতে আবার একটু কাঞ্চনজঙ্ঘা দেখে আসি। অ্যাকচুয়ালি এমনই মানে লাগছিল, যত ভাবছি দেখবো না অটোমেটিক যেন ঘেঁটি ওই দিকেই ঘুরে যাচ্ছে। তো রাত্রির বেলায় এই ছিল কাঞ্চনজঙ্ঘা প্লাস কার্শিয়াংয়ের ভিউ। একদম কার্শিয়াং শহর জলজল করছে, দেখতে একদম মনে হচ্ছে যেন হাজার হাজার বাতি জ্বলে রয়েছে। সন্ধ্যাবেলা আমরা অর্ডার করেছিলাম বারবিকিউ চিকেন, আর হোমস্টে থেকে দেওয়া হয়েছিল আর পেঁয়াজের পাকোড়া। তো বারবিকিউ চিকেন আর পেঁয়াজ পাকোড়া খেয়ে তারপরে আমরা যাব একটু বাইরেটা ঘুরতে, কারণ শিলংয়ে খুব বেশি ঠান্ডা নেই, আরামসে আপনি বাইরে ঘুরতে পারবেন এরকম ওয়েদারেও। মানে ডিসেম্বরের মাঝামাঝিও একদমই শীত নেই শিলংয়ে। বাইরেটা ঘুরে আসি। এই যে দেখুন, কেমন মনে হচ্ছে না ছোটবেলায় যখন কারেন্ট চলে যেত গ্রামের পরিবেশগুলোতে, তখন ঠিক এরকম একটা লাগতো দেখতে। আর চাঁদের আলো যে এত মিষ্টি, এত ভালো দেখা যায়, সত্যি অনেক দিন পর দেখলাম, অনেক দিন নয় বহু বছর পরে দেখলাম। তো চলুন এখানে কিছুটা ঘুরে এবার আমরা চলে যাব রুমে। আর রুমে দিয়ে দিয়েছে আমাদের রাত্রে ডিনার। তো ডিনারে ছিল আজকে আমাদের ফ্রায়েড রাইস, তার সাথে রয়েছে এখানে কেন জানি সস দিয়েছিল, লঙ্কার একটা আচার, পেঁয়াজ আর নুন, আর তার সাথে চিলি চিকেন। অ্যাকচুয়ালি আমরা বললাম না দুপুরে বলাতে রাত্রে ওনারা এরকম একটা আমাদের সুন্দর একটা ডিনার বানিয়ে দিয়েছিলেন। তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।